জন্য ঠিক করেছি রাতে যখনই ঘুমাতে যাই সকালে একটা ফিক্স টাইমে ঘুম থেকে উঠবো। আর হেয়ার স্টাইলটা কেমন লাগছে? 4:48। আমি ডেলি টার্গেট কিভাবে বানাই আর রুটিন কিভাবে সেট করি, তো এখন যেভাবে রুটিনটাকে সেট করছি সেটা দেখাচ্ছি। স্লট কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা বড় ব্রেক চলে, কিন্তু প্রথমে ব্রেকটা বড় হয়ে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যায়। গঙ্গা খুব একটা বেশি দূর না, যদি সম্ভব হয় চলে যাবো। আর বৃষ্টি এখানে 12টা না 2টো বাজিয়ে দিল। আমি 3-4 মাসের জন্য চুল নিয়ে ক্যাপ মারার এটাই শেষ সুযোগ ছিল। ফাইনালি বলা যেতেই পারে সকালে ওঠার অভ্যাসটা হয়ে গেছে। আগে যেমন মাঝে মাঝে শিডিউলটা চেঞ্জ হয়ে যেত, কোনো ফিক্সড টাইম টেবিল ছিল না। এবার সেক্ষেত্রে আমার ডেলি স্টাডি টার্গেট কমপ্লিট করার জন্য অনেকটা দেরি হয়ে যেত। এতটাই দেরি হয়ে যেত মাঝে মাঝে যে এখন যেমন 5টায় ঘুম থেকে উঠছি, তখন হয়তো 5টায় ঘুমাতে যাচ্ছি। কোনো কাজ থাকলে, কোথাও যাওয়ার থাকলে সেইগুলো কমপ্লিট করে তারপর পড়া কমপ্লিট করতে গিয়ে এই সমস্যাটা হতো। কিন্তু কোনো একটা জায়গায় মনে হলো এটা ঠিক করা প্রয়োজন, নয়তো পড়ার স্টেবিলিটি আসছে। সেই জন্যই ঠিক করেছি রাতে যখনই ঘুমাতে যাই সকালে একটা ফিক্স টাইমে ঘুম থেকে উঠবো। আর এই বিষয়টা এখন স্মুথলি প্লাস হ্যাবিচুয়াল হয়ে গেছে। আজও সেরকমই একটা দিন সকাল 4:40 অ্যালার্মে ঘুম ভাঙে। সকালে উঠে অন্য কাজকর্ম কিছুই করি না, এমনকি মাঝে মাঝে ফ্রেশ না হয়ে পড়তে বসে পড়ি। সকালে উঠে সাধারণত সায়েন্সে কোনো সাবজেক্ট দিয়ে শুরু করি, কিন্তু আজ জিওগ্রাফি দিয়ে শুরু করেছিলাম। প্রথম স্লটে আমি মোটামুটি 2 ঘন্টা রাখার চেষ্টা করি, মানে 5টা থেকে 7টা পর্যন্ত। তারপর হালকা কিছু টিফিন করি, আধ ঘন্টার মতো ব্রেক থাকে। আজও 2 ঘন্টা স্লট কমপ্লিট করে 7টার দিকে ব্রেক নিয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করো আমি ডেলি টার্গেট কিভাবে বানাই আর রুটিন কিভাবে সেট করি। দেখো, রুটিন দুভাবে বানানো হতে পারে, একটা লং টার্মের জন্য, একটা শর্ট টার্মের জন্য। লং টার্ম বলতে কি, ধরো 1 বছর পরে কিংবা 2 বছর পরে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এবার সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করার জন্য প্রপার সময় পাওয়া যায়, সেভাবে রুটিনটাকে বানাতে হয়। কিন্তু ধরো 2 মাস পরে কিংবা 3 মাস পরে কোনো এক্সাম আছে, সেটার ক্ষেত্রে অ্যাপ্রোচ আলাদা হয়, রুটিনটাকেও সেভাবে বানাতে হয়। আমি মেইনলি WBCS এর জন্য প্রিপারেশন নিলেও WPSI টাকে ফোকাস করেছিলাম। এবার সিলেবাস কমপ্লিট না হয় তখন ভেবেছিলাম যতটা তাড়াতাড়ি যতটা সম্ভব সিলেবাস কভার করে দেওয়ার। তো এখনকার আমার যে অ্যাপ্রোচ সেটা লং টার্মের জন্যই বলা যায়। WBCS টাকে মাথায় রেখে WPSI এর জন্য প্রিপারেশন চালিয়ে যাওয়া। যেহেতু এক্সাম হলো না আর পুজোর আগে হওয়ার সম্ভাবনাও কম, তো হাতে অনেকটা সময় আছে, তো এটাকে লং টার্মই বলা যায়। আর সেই হিসাবে রুটিনটা এখন বানানো। আর একদিকে শর্ট টার্মের ক্ষেত্রে মানে হাতে কম সময় থাকলে ম্যাক্সিমাম সময়টা রিভিশনের উপর ফোকাস করতে হয়। তো এখন যেভাবে রুটিনটাকে সেট করছি সেটা দেখাচ্ছি। দেখো, এটা হলো আমার উইকলি রুটিন, যেখানে ম্যাথ রেখেছি আমি উইকে 6টা ক্লাস, জিকে 2টো ক্লাস, সায়েন্সের 6টা ক্লাস, রিজনিং 2টো ক্লাস, উইকলি 2টো করে মক টেস্ট দেবো। ইংলিশ যেটা গ্রামার সেটা 2টো রেখেছি ক্লাস। পলিটি প্রথমে 2টো রেখেছিলাম, ইকোনমি 2টো রেখেছিলাম, হিস্ট্রি 2টো রেখেছিলাম, জিওগ্রাফি 2টো রেখেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে পলিটি আর হিস্ট্রিটা আগে শেষ করে তারপরে ইকোনমি আর জিওগ্রাফি ধরবো। তো সেক্ষেত্রে পলিটি আর হিস্ট্রিটাকে আমি জোর দিয়েছি। এখন প্রতিদিন সকালে দেখবে সবার আগে আমি সায়েন্স দিয়ে শুরু করি, কারণ সায়েন্সটা আমি হাতে সময় আছে, সায়েন্সটা আমি আগে শেষ করতে চাই। তো সায়েন্সটা সকালে রেখেছি, তারপরে ম্যাথটা রাখার চেষ্টা করি। তো কিছু কিছু দিন ম্যাথ হয় না সেকেন্ড স্লটে, সেইখানে পলিটি কিংবা হিস্ট্রি ঢুকিয়ে দিই। এবার চেষ্টা করতে হবে যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্স বেশি সেইগুলো দিনের শুরুতে, মানে যখন পড়ার স্লট শুরু করছো দিনের শুরুতে, সেই সময়গুলো প্রথমের দিকেই রাখার। যেমন আমি সায়েন্স আর অঙ্কটা প্রথম দিকেই রাখার চেষ্টা করি, কারণ এই দুটো আমি চাই যে আগে শেষ করতে। ম্যাথ তো আমার বেসিক কমপ্লিট ছিল, কিন্তু বেশি ডিপ থেকে কোশ্চেন আসলে আমি ম্যাথটা অতটা পারছি না। তো ম্যাথটা ভেবেছি এবার কমপ্লিট করবো। আর কোনো ক্লাস করবো, কিন্তু ক্লাস করতে করতে ম্যাথগুলো কমপ্লিট করছি। আর সায়েন্সটা ইউটিউবে ক্লাস থেকে করি, ওটা জানো তোমরা। স্লটের মিনিমাম স্লট আমার থাকে 1.5 ঘন্টা, আর ম্যাক্সিমাম কোনো স্লট আমি 2.5 ঘন্টায় রাখি, তার বেশি আমি রাখি না। এবার 2.5 ঘন্টার মধ্যে যতটা কমপ্লিট হয় হবে, না হলে সেটা পরের দিন কিংবা নেক্সট স্লটে ট্রান্সফার করে দিই। এবার এই স্লটগুলো যেটা কাউন্ট করা আছে, 6টা ক্লাস, 2টো ক্লাস, সায়েন্সের 6টা ক্লাস, এই যে কাউন্ট করাগুলো সেইগুলো আমি উইকলি একটা চার্ট বানিয়ে, এখানে চার্ট বানানো আছে দেখতে পাচ্ছ। তো এই চার্টে আমি সেইগুলোকে নোট ডাউন করি যে কতটা আমার কমপ্লিট হচ্ছে। এটা হলো আমার বেসিক রুটিন, যেটা ফিক্স থাকে, আর এইভাবেই চলার চেষ্টা করি। আর এটার হিসাবেই বানাই ডেইলি রুটিন, যেটা হলো এই ছোটো ডায়েরিতে লিখি, রাত্রেবেলা শোয়ার সময় অথবা দিনের শুরুতে এটাই লিখি। তো কোন দিন ম্যাথ করব, কোন দিন রিজনিং করব, বা কোন দিন পলিটি করবো, কোন দিন হিস্ট্রি করবো, সেইগুলো এইটাতে নোট ডাউন করে রেখে দিই। ধরো আজকে পলিটি করলাম, তো কালকে চেষ্টা করি যে পলিটির ক্লাস রাখার, কারণ দুটো যদি পরপর রাখি সেক্ষেত্রে আমার কী হয়, পড়ার যে গতিটা সেটা ভালো পাওয়া যায়। আবার ধরো পলিটি 2 দিন পড়লাম, তারপর হিস্ট্রি রাখলাম, তো আবার পরপর 2 দিন 3 দিন হিস্ট্রি রাখার চেষ্টা করি। বর্ষার ওয়েদার, রোদ্দুর একদমই পাওয়া যাচ্ছে না। আজ মেঘলা হলেও আকাশটা একটু পরিষ্কার আছে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে বেডশিটগুলো ভিজিয়ে দিয়েছিলাম। যতটা ময়লা ওঠার এইভাবে ওঠে, আমি খুব একটা কষ্ট করি না।
সকালের ব্রেকফাস্টে ছোলা মুখ সেদ্ধ অথবা ছোলার ছাতু এই দুটোর মধ্যে অল্টারনেট করে রাখি একটা। বানাতে আর খেতে যতটা কম সময় লাগে সকালটা ততটাই ভালো। মোটামুটি দুটো স্লটের আগে সময় নষ্ট বেশি একটা করতে চাই না। ফ্লোতে দুটো স্লট কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা বড় ব্রেক চলে, কিন্তু প্রথমে ব্রেকটা বড় হয়ে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যায়। ব্রেকফাস্ট কমপ্লিট হলে পড়তে বসে পড়ি 8টার দিকে। এই সময়টা সায়েন্স নিয়ে বসি। সায়েন্সের ক্লাসেসগুলো ইউটিউব থেকেই করি, বইতে মার্ক করে পড়ি আর এক্সট্রা পয়েন্ট থাকলে সেগুলো নোট ডাউন করে নিই। আর একটা পিডিএফ আছে, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করি। প্রায় 1400+ কোশ্চেন। পিডিএফটা খুবই ভালো, পিওয়াইকিউ রিলেটেডই বানানো। কনসেপ্ট বুঝে কোশ্চেন প্র্যাকটিস করলে মাথায় থাকে বেশি, সেই জন্য এটা করা। সায়েন্সের প্লেলিস্ট আর পিডিএফটা অনেকেই চেয়েছিলেন, তো আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আর ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি। টেলিগ্রামেও পাঠানো আছে, ওখান থেকেও দেখে নিতে পারো। স্লটটা 2.5 ঘন্টার মতো ছিল। যেটুকুনি নোট ডাউন করেছিলাম সেটুকুনি পরে আবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম। ব্রেক নিয়ে কালকে বাসনগুলো ধোয়া হয়েছিল না, সেগুলো ধুয়ে নিলাম। আম এনে রেখেছিলাম, খাওয়াই হয় না। আম খেলে বেশ ঘুম পাই, সেই জন্য সকালের দিকে খুব একটা খাই না। কিন্তু আজ খাওয়ার মতো ঘরে কিছুই ছিল না, সেই জন্য এটাকেই বেছে নিতে হলো। খাওয়ার মতো কিছু নেই বলতে একদমই কিছু নেই, তো আজ বাজারে যেতে হবে আর অনেক কিছুই কিনতে হবে। সেই জন্য পড়া কমপ্লিট করে দুপুরের দিকেই বাজারে যাবো। তো বেশিক্ষণ আর ব্রেক নিলাম না, 11টার দিকেই পড়তে বসে পড়ি আবার। এখন ইংলিশ গ্রামার নিয়ে বসি। যেই নোটটা কমপ্লিট হয়ে গেছিল সেটাই রিভিশন দিচ্ছিলাম। আমি দুপুরের তরকারি যেখান থেকে নিয়ে আসি, মানে জেঠিমার কাছ থেকে, আজকে বাড়ি থাকবে না, সেই জন্য দুপুরে খাবারটাও দিতে পারবে না। আর এদিকে আমার রুমেও কিছু নেই, তো পড়া কমপ্লিট হলে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। ডাল, লঙ্কা, লবণ, পেঁয়াজ, আলু সবই আছে, শুধু চালটা নেই। তো চালটা কেনার জন্য বাজারে যেতে হবে এখন। আর আমার টেবিলে যে ক্লকটা থাকতো, ছোট টেবিল ক্লক, তো ওটা তো অনেকদিন আগে খারাপ হয়ে গেছে, তো সেটাও একটা নিতে হতো। তো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আগের দিনই এসেছিল, অনেকটা বড় হয়ে গেছে। তো ওটা আবার রিটার্ন করে দিয়েছি, কারণ আমার টেবিলটা এমনিতে ছোট, তো খুব একটা মানাচ্ছিল না আর জায়গাটাও খুব নিচ্ছিল, সেই জন্য ওটা রিটার্ন করে দিয়েছি। তো এখন যাই, দেখি যদি কোনো দোকান থাকে একটা ছোট দেখে টেবিল ক্লক নিয়ে নেবো। আর দু একটা জিনিসও কেনার আছে, তো এখন যাই বাজারের দিকে। বাইরে তো মেঘ করেছে, বৃষ্টি আসবে নাকি বোঝা যাচ্ছে না। গিয়ে যদি বৃষ্টি আসে মুশকিল হয়ে যাবে। ভালোই আশেপাশটা মেঘ করেছে, দেখা যাক। ছাতা নিয়ে যেতে হবে। জেঠিমাকে বলে বিট্টু সাইকেলটা নিলাম, ছোট খুব সাইকেলটা, কিন্তু বেশ কমফোর্ট আছে। বহু বছর, 2-3 বছর তো সাইকেল চালানোই হয় না। বাড়ি গিয়ে আমার একটা সাইকেল আছে বাড়িতে, তো ওটা তো এখন লিক হয়ে পড়ে আছে, সেজন্য বাড়ি গেলে ওটাও চালানো হয় না। তো ভালোই লাগছে, তো ঘুরেও আসবো আশেপাশ থেকে যদি সম্ভব হয়। গঙ্গা খুব একটা বেশি দূর না, 3 কিলোমিটার হয়তো ওখান থেকে, দক্ষিণেশ্বর গঙ্গা। যদি সম্ভব হয় চলে যাব। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। এবার বেরোতে গিয়ে আমি ক্যাশ টাকা নিতে ভুলে গেছি। অনলাইনে আছে, এখন দেখা যাক অনলাইনে যদি পাওয়া যায় তাহলে তো, নাই তো আবার রুমে যেতে হবে, কিংবা এদিকে অসীমের রুম, অমিতের রুম আছে, তো ওদের কাছ থেকে নিয়ে যাবে। তো আপাতত যাচ্ছি, বেশ কষ্ট করছে, ভালোও লাগছে। সবথেকে বড় কথা যে ওয়েদারটা আজকে ভালো আছে, রোদ নেই, ঠান্ডা ওয়েদার। শুধু বৃষ্টি না আসলেই হলো, বৃষ্টি আসলে প্রবলেম হয়ে যাবে, অনেক কিছু কিনতে হবে। তো দেখা যাক, যাই। বেলঘুরে অলিগলি তো খুব একটা চিনি না, তো 2 নম্বর গেট দিয়ে ঢুকে পেছনের দিকে যাচ্ছি এখন। আর এই দিকটা প্রথম এসেছি, কাউকে শোনা হলো না যে এটা পিছনের দিকে যাবে নাকি, তো একটা আইডিয়া করে ঢুকে পড়লাম। এখন যদি না যাই তাহলে আবার রিটার্ন করতে হবে, দেখা যাক এখন কোন দিকে যাই। বেলঘুরিয়ায় প্রচুর মেস, হোস্টেলে ভরা, প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনার জন্য আসে। প্রচুর কোচিং, স্যার, টিচার্স এখানে পড়ান। আর দেখো যেতে যেতে কি সুন্দর জয়ত নেতাজি, জয়ত স্বামীজি। তো আমার রাস্তা এইদিকে, এখন বাইরে তো খুব একটা বেরোনো হয় না, সেই জন্য একটু হাঁটাচলা করলে, সাইকেল চালালে বেশ কষ্ট হয়ে যায়, যেগুলো আগে একদমই হতো না। বেলঘুরিয়াতে প্রত্যেকটা গলিতে গলিতে তুমি হোস্টেল, মেস পেয়ে যাবে। বাড়িটা বেশ সুন্দর, গাছে ভরা। মোটামুটি আন্দাজ ছিল যে এইদিকেই হবে, তো সঠিক জায়গায় চলে এসেছি, খুব একটা ভুল জায়গায় যাইনি আমি।
3800 চালটা আছে, 2 কেজি দাও তো। আম কত করে? ইন্দ্রদেবের কথা ভাবতে ভাবতে আসছিলাম, আমার ভাবনাতে যে সাড়া দিয়ে দেবে সেটা ভাবিনি। এমনিতে এত লেট করে বেরিয়েছি, এত কিছু কেনাকাটা করে আবার রুমেও ফিরতে হবে, আর বৃষ্টি এখানে 12টা না 2টো বাজিয়ে দিল। বৃষ্টি শুরু হয়েছে, থামারই নাম দিচ্ছে না, তো এখন একটু কমেছে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আর আপাতত আশেপাশে ঘড়ির দোকান খুঁজছি, তো ঘড়িটা নিতে হবে। চাল নেওয়া, মুদি বাজার সবই কমপ্লিট। ঘড়ির দোকান খুঁজে পেলেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপর অমিতের রুমে যাবো, ওখান থেকে একটা বই আর খাতা নেওয়ার আছে, এই দুটো নিলে কমপ্লিট। অনেকে শুনছিল ডাম্বেল গুলো অনলাইন থেকে নেওয়া, নাকি অনলাইন থেকে নেওয়া না, এগুলো অফলাইন থেকে নেওয়া। অনেকদিন ধরে নেবো করছে, নেওয়াই হচ্ছিল না। ডাম্বেল কিনতে তো একবার ধর্মতলাও গেছিলাম, ওখানে একটু কমে পাওয়া যেত, হয়তো কিছুটা বার্গেনিং করে ওরা দিচ্ছিল না, সেই জন্য আর নেওয়া হয়েছিল না। কিন্তু নেবো না বলায় সে কি ঝামেলা। আমি আর অমিত গেছিলাম, আমাদের দুজনকেই আটকে রেখেছিল। কি ফালতু, বলে যে দেখেছো এখন নিতেই হবে। যাই হোক, সেবার কোনোভাবে বেরিয়ে এসেছিলাম, সেই জন্যই নেওয়া হয়নি। প্রায় 15টা বাজে আর অলমোস্ট বাজার কমপ্লিট। যাওয়ার সময় মেঘ, গিয়ে বৃষ্টি, আর এখন রুমের দিকে ফিরছি, প্রচণ্ড রোদ। 1.5 ঘন্টার মধ্যে 3 রকম ওয়েদার। অলমোস্ট সবই কেনা হয়ে গেছে, শুধু ঘড়িটা পাইনি, পছন্দ হয়নি, আর যেরকম চাইছি ওরকম নেই। তো অনলাইনে দেখছি, অনলাইনে গিয়ে দেখি খুঁজে আর একটু যদি পাওয়া যায়। ডাম্বেল যে নেবো তো কোনো ব্যাগও নিয়ে যায়নি, ছিলই না, তো নিতাম কি, এত ভারী পিঠে নিলে ছিঁড়ে যেত। কোনোভাবে সাইকেলে বাদিয়ে কষ্ট করে নিয়েই আসলাম। প্রায় 3:30টার সময় রুমে ঢুকলাম, খাওয়া হয়নি, খুবই ক্লান্ত। একটা লস্যি আর দই নিয়ে এসেছি, লস্যি খেয়ে 1/2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো মায়ের ফোনে, শুনছিল আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম। তারপরে চিড়েটা ধুয়ে দই আর আম দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম খাবো বলে। মাখানো কমপ্লিট হয়নি, এর মধ্যে কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই সারপ্রাইজ বলে চিল্লিয়ে উঠলো। মা আর বোন না বলেই চলে এসছে দেখা করতে। বোনো, হাই করে দাও। প্যারেন্টসের সারপ্রাইজ ভিজিট একটু ভয়ানক তো বটেই। সবকিছু ঠিকঠাকই ছিল, অসুবিধা খুব একটা হয়নি। বাড়ি থেকে মা এসছে, খাবার তো নিয়ে আসবেই। আর 10 মিনিট আগে আসলে আমার চিড়াটা খাওয়া লাগবে। লুচি, ভাত, আম সবই এনেছে। আমি নিজেই আজ বেশি করে আম আনলাম, কারণ আমের সিজন শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে মাও নিয়ে এসছে গাছের আম। ও আচ্ছা, বলাই হয়নি, আরো একজন নতুন অতিথি এসছে আমাদের বাড়ি। গোপাল আমার রুমে ঘুরতে এসেছেন। অ্যাকচুয়ালি মা এসেছিল সোদপুরে একটা মন্দিরে, যেহেতু সোদপুর এখান থেকে 2টো স্টেশন, সেজন্যই আমার রুমেও ঘুরেই গেল। মা তো বাইরে কিছু খায় না, তো কফি করে দিয়ে ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কফি খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প করে মাকে টোটোতে তুলে দিয়ে আসি। কি হয়েছে, কি হয়েছে? আঙুল দেয় না। লজেস খাবি? চল লজেস কিনা দিই, আঙুল দিবি না মুখে। এই এটা কে? এনার নাম হলো রায়। বিট্টুর দিদি মানে আমারও দিদি, তার মেয়ে মানে আমি ওর মামু। কদিনের জন্য ঘুরতে এসছে আর আমাকে চিনে গেছে বেশ, দেখা হলেই কোলে উঠবে। আর আমিও একা থাকি, ওকে নিয়ে বেশ মজাই হয়। যাই হোক, রুমে এসে এরপর আজকে ওয়ার্কআউট শুরু করে দিই। আজকের ওয়ার্কআউটটা করার জন্য একটু এক্সাইটমেন্টটা বেশি, তার কারণ তো দেখলে দুপুরবেলা কি আনলাম। তো গাছগুলোকে জল দিয়ে স্ট্রেচিং করে শুরু হলো আজকের ওয়ার্কআউট।
ডন আর ডিসিশন দিয়ে শুরু করি। প্রত্যেকটা এক্সারসাইজই 3টে সেট করে করার চেষ্টা করি। ডেইলি সম্ভব হয় না, সেজন্য মাঝে মাঝে 2 সেট করেও করি, আবার মাঝে মাঝে শুধু স্ট্রেচিং এর উপর ফোকাস করি। তবে মেনটেন এটাই করি যে ওয়ার্কআউটটা যেন ডেইলি করি। এক্সারসাইজ ওয়ার্কআউট যে শুধু বডি বিল্ড করার জন্য সেটা একদমই ভুল ধারণা। মেন্টাল হেলথকে প্রচুর স্টেবল রাখে। ওয়াকিং, জগিং, যোগাও অল্টারনেট হতে পারে। আমার যেহেতু বাইরে যাওয়া হয় না, তো আউটডোর অ্যাক্টিভিটি গুলো কমই করি। অ্যাকচুয়ালি বলতে গেলে করাই হয় না। যোগা করতাম আগে, তবে এখন আর করা হয় না। আগে তো খাটেই করতাম, কিন্তু এখন খাটটা খুবই নড়বড়ে। 100 টাকার খাট আর কতই বা সার্ভিস দেবে। আমার একার শোয়ার জন্য ঠিক আছে, তবে যোগা ফোগা করতে গেলে যাবে। সেই জন্য যোগা খুব একটা বেশি করা হয় না। তবে ঘুম থেকে উঠে মাঝে মাঝে যেগুলো করা যায় টুকটাক করি। শেষে স্কোয়াট আর পেটে একটা ব্যায়াম করে কমপ্লিট করি ওয়ার্কআউট হয়ে গেলে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে মেডিটেশনও শুরু করি। খাটে হয়তো বিছানার চাদরটা দেখতে পাচ্ছ না। আজ সকালে ধুয়েছিলাম আর বিকেলে কফি পড়ে গেছে, সেই জন্য আবার সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছি। যেহেতু সারাদিন পড়া হয়নি, তো এখনো টার্গেটে কিছু পড়া বাকি আছে, তো এখন সেই জন্যই আবার বসে পড়লাম পড়তে। সাড়ে 10টার দিকে যে স্লট কমপ্লিট হলে আমি উঠে পড়ি ডিনারের জন্য। অনেক কিছু এনেছিল মা। রাতে তো মাত্র 4টে রুটি খাই, কিন্তু মায়ের হাতে রান্না পেয়ে সবটাই খেয়ে নিলাম। গরমের সময় ডাকলেও নষ্ট হবে, সেই জন্য খেয়ে নিলাম। এদিকে আবার পাশের রুমে অনুষ্ঠান, শব্দ তো ভালোই হচ্ছে, জানি না কখন ঘুম আসবে। কাল আবার সকালে উঠতে হবে ঘুম থেকে, যদিও খুবই টায়ার্ড, ঘুম তো চলেই আসবে মনে হচ্ছে। ঘুম ঠিকঠাকই চলে এসেছিল, কিন্তু অনেক আগেই ঘুম ভেঙে গেছিল। তখন ঘুমাতে গেলে আর 5টার মধ্যে উঠতে পারতাম না, সেই জন্য টেবিলটাকে একটু মুছামুছি করে নিলাম। মোটামুটি আমার টেবিলটা ক্লিন হয়ে গেছে। আর এখন কটা বাজলো? 4:48 ঠিক আছে আজকে। আর বাইরে সোনালি আবার এখন থেকে দেখা শুরু হয়ে গেছে। সকাল থেকে বেশ ভ্যাপসা গরম, তো স্নানটাও সেরে ফেললাম। রোজ না হলেও মাঝে মাঝে স্নান করেই নি, ফ্রেশ লাগে বেশ। আর এটাই হলো আমার শেষ চুল আঁচড়ানো আগামী কয়েক মাসের জন্য। সেটা তো আর একটু পরেই জানতে পারবে, যদিও জেনেই গেছো কারণ ভিডিওটা অনেকদিন আগে। এটা হলো ডে 51 এর আগের দিনের ভিডিও, প্রায় 1 মাস হতে চললো। এখন যেহেতু একদমই ব্রেক নিচ্ছি না, সেই জন্য এডিটিংও বেশি সময় দিতে পারছি না। সেই জন্য আমার এই ভিডিওটা এডিটিং করতে প্রায় 20-22 দিন লেগে গেছে। আর দুঃখের বিষয় এটা, এডিটিংটা এক্সপোর্ট করার সময় ফাইল শুদ্ধ উড়ে যায়। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না, 4-5 মিনিট হাসছিলাম বসে বসে। একটু আফসোস হয়েছে বটেই, তবে খারাপ লাগেনি, কারণ এটা প্রথমবার না, সবার সাথেই হয়, আমার সাথেও হয়েছে। এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমার ক্ষেত্রে সমস্যাটা হলো আমি ভিডিওতে কোনো স্ক্রিপ্ট বানাই না, সেই সময়টা পাওয়া যায় না। যেটুকুনি বলি ভিডিও দেখতে দেখতেই মন থেকে বলে ফেলি। প্রথমে তো ভেবেছিলাম ভিডিওটা আর বানাবোই, 4-5 দিন ওয়েট করে তারপর মনে হলো যে না, বানাই। অন্তত এই ভিডিওটার জন্য একটা লাইক আর একটা কমেন্ট করো, তাহলে অনেকটাই খুশি হব। সকালটা পলিটি পড়ছিলাম। পলিটির জন্য লক্ষ্মীকান্ত নিয়েছিলাম, এখানে তো অনেকটাই ডিটেলসে দেওয়া, সেই জন্য একটা পিডিএফ পারচেস করেছিলাম, ওটা থেকে বইয়ের সাথে মিলিয়ে পড়ি। পিডিএফটা খুব সহজ ভাষায় অ্যানালাইসিস করে দেওয়া আছে। এটা একবার ওভারঅল কমপ্লিট করে তারপর ডিটেলসে গেলেই ভালো হবে মনে হচ্ছে, সেই জন্য এইভাবে শুরু করেছি পড়া। তো আজ বইয়ের সাথে মিলিয়ে পিডিএফটা দেখছিলাম, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আদেও দেওয়া আছে না। পলিটি ইউটিউবে অমিত কিরো স্যারের থেকে একবার কমপ্লিট করেছে। বেসিক ধারণাটা আছে, যার ধরুন সেলফ স্টাডি করতে অতটা প্রবলেম হয় না। যারা নতুন শুরু করবে তারা ক্লাসটা দেখে নিতে পারো। ইউটিউবে পেয়ে যাবে ফ্রি ক্লাসেস 75 থেকে 80টা ভিডিও আছে। এই স্লটটা প্রায় 2.5 ঘন্টার মতো ছিল, এরপর একটা ব্রেক নিই। ছাতু গুলিয়ে ছাতু খেয়ে নেই, সময়ও কম লাগে, পেটটাও ভরে। বেশিক্ষণ ব্রেক নিয়ে নিয়ে 1/2 ঘন্টার মতো ছিল, এরপর আবার বসে পড়ি পড়তে। বসে ভাবছিলাম কি দিয়ে শুরু করব। অনিরুদ্ধ সরকারের একটা গল্পের বই পড়ছিলাম, রহস্য সন্ধানের উদ্দেশ। অনিরুদ্ধ সরকারের বই প্রথম পড়ছি। এনার লেখার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আসলে এই বইতে গল্পগুলো সবই ডিটেকটিভ টাইপের কাহিনী, কিন্তু এটাকে আর একভাবে বলা যায় হিস্ট্রি বই। আসলে গল্পটা এরকম, মনে কোথাও কাজে গেলে সেখানকার ফুল ডিটেলস মানে হিস্ট্রি, জিওগ্রাফি পুরো বর্ণনা দেন। গল্পের বই থেকে মাঝে মাঝে মনে হবে হিস্ট্রি, জিওগ্রাফি ঢুকে গেছে। প্রথম জিনিসটা ভালো না লাগলো, এখন বেশ ইন্টারেস্টিং লাগে। তো এটারই একটা অধ্যায়ের কিছুটা বংশ বাকি ছিল। 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট করে ফেলি। এরপর আমি আমার কম্পিটিটিভ পড়াশোনা শুরু করে দিই। এই স্লটে ইংলিশ গ্রামার শুরু করি। 2 ঘন্টার মতো ছিল এই স্লট, এরপর একটা ব্রেক নিই। গতকাল বাজার থেকে আমলকি নিয়ে এসেছিলাম, এটারই জুস বানাবো এখন। শেষে একটা ভিডিওতে বলেছিলাম এই সাদা চাটা কিসের চা, অনেকে বলেছে ভাতের ফ্যান, অনেকে বলেছে হার্বাল টি। এসব একদমই কিছু না, ওটাও আমলকিরই জুস ছিল। আমলকি খাওয়া খুবই উপকারী, প্রথমত ভিটামিন সি এ ভরপুর, আর দ্বিতীয়ত অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কিনা অ্যান্টি এজিং, ব্রুনো এসবের জন্য বেস্ট। এই ব্রেকটা 1 ঘন্টার মতো ছিল, 11:30টার দিকে আবার পড়তে বসে পড়ি। এখন অঙ্ক নিয়ে বসলাম, ম্যাথ এখন চ্যাপ্টার ওয়াইজই শুরু করেছি। এটা যেহেতু ডে 51 এর আগে ভিডিও, তখন জিওমেট্রি করছিলাম আর জিওমেট্রি দিয়ে শুরু করেছিলাম, তবে বর্তমানে জিওমেট্রিটা কমপ্লিট হয়ে গেছে।
ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রায় 19 মিনিট হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা রেগুলারই ভিডিও দেখার কমেন্টও করো। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি নাকি কমেন্টে রিপ্লাই করি না। দেখো, সারাদিন পড়াশোনা, ঘরের কাজ, ওয়ার্কআউট, এডিটিং, 3টে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড, সাথে টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর কমেন্ট আসে। সব কমেন্টে যদি রিপ্লাই দিতে যাই আমার একটা গোটা দিন বেরিয়ে যাবে, তাও শেষ হবে। তো রিপ্লাই করি না নাকি করতে পারি না সেটা তোমরা বিবেচনা করে নিও। আর এই সমস্যার জন্য আমি টেলিগ্রামও আনস্টল করে দিয়েছি। গ্রুপ আছে, স্টাডি ম্যাটেরিয়ালও রেগুলার আপলোড, তবে সেটা আমি করি না, আমার যে বন্ধু আছে সে করে। কোনো ইনকোয়ারি থাকলে ওর কাছে শুনতে পারো অথবা কমেন্ট করতে পারো। সব কমেন্টে রিপ্লাই করতে না পারলেও কমেন্টসগুলো আমি চেক করি। অনেকে শুনছিল এনটিপিসি এক্সাম কেমন হয়েছে। দেখো, এক্সাম ভালো হোক কিংবা খারাপ হোক, আমার মনে হয় কোনো এক্সামের রেজাল্ট প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না। ক্রিটিসিজমে কোনো ভয় পাচ্ছি না, বরং ক্রিটিসিজম করলে উন্নতি হয়। কিন্তু যে কোনোদিন ভিডিও দেখে না সে র্যান্ডম এসে কমেন্ট করে দেবে উল্টোপাল্টা। আর সেই একটা নেগেটিভ কমেন্টের ইম্প্যাক্ট কতটা যারা ভিডিও বানায় তারা ভালোভাবে জানে। অভ্যাস হয়ে গেলেও ইম্প্যাক্ট পড়েই, কারণ সারাদিন একাই থাকি, থটস চলেই আসে। এই জিনিসটা ক্ল্যারিফাই করে দিলাম কারণ তোমাদের প্রচুর কমেন্ট এসেছে। আর এটা স্বাভাবিক, দাদা কিংবা ভাইয়ের এক্সামটা কেমন হলো সেটা জানা। প্রকাশ্যে না বললেও রেজাল্ট বলতে আমার কোনো সমস্যা নেই। বর্তমানে টেলিগ্রাম বন্ধ, তো জিমেলে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। মেল করলে আমি মেলের রিপ্লাইটা দিয়ে দেবো। আর এই কথাগুলো শুধু এনটিপিসির জন্য না, ফিউচারে যতগুলো এক্সাম আছে সব এক্সামগুলোর জন্যই বললাম। এছাড়াও কিছু এনকোয়ারি অথবা শোনার থাকলে জিমেলে শুনতে পারো। চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে একটু সময় পেয়েছি, কাটিয়ে আসা যাক। আগামী 3-4 মাসের জন্য চুল নিয়ে ক্যাপ মারার এটাই শেষ সুযোগ ছিল, তো সেটাই করছিলাম। টাক করার পেছনে ভ্যালিড কোনো রিজন না থাকলেও সাইকোলজিক্যাল রিজন ছিল। ডিস্ট্রাকশন প্রচুর কমে যায়। এটাই প্রথমবার না, আমি এইচএস এর সময়ও টাক করে ফেলেছিলাম। একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে, সপ্তাহে একদিন লাইভ স্টাডি করা যেতে পারে না। তো যারা জানো না এখনো, তাদের কি মতামত জানিও কমেন্টে। পড়াশোনা হবে, ডিসকাশন হবে আর গল্পও হবে। যদি অনেকে চাও তাহলে মিড অফ দ্য জুলাইতে শুরু করে দেবো। জয় হিন্দ বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকে রুটিন। দেখা হচ্ছে বিকাল 4:45। ফাইনালি চুল কাটানো কমপ্লিট। হেয়ার স্টাইলটা কেমন লাগছে জানিও কমেন্টে। আপাতত রোদে টাক পুড়ে যাচ্ছে, সাদাটা আনা হয়নি এখনো।